উপলব্ধি। অভিজিৎ আর মীনাক্ষীর বিয়ের বেশ কয়েক বছর কেটে গেছে। গর্ভে সন্তান এসেও আর মা হওয়া হয়নি মীনাক্ষীর। ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব ক্রমেই বাড়তে আরম্ভ করেছিল তাদের মধ্যে। এই অবস্থায় মীনাক্ষী একদিন বাড়ি থেকে চলে গেল। সে একটা চিঠি লিখে রেখে গেল বিছানায়। প্রিয় অভিজিৎ, আজ অনেক দ্বিধা নিয়েই তোমাকে এই চিঠি লিখছি। জানি না তুমি পড়বে কি না, নাকি অফিসের অন্যান্য কাজের ভিড়ে এটা হারিয়ে যাবে। তবুও লিখছি, কারণ এতদিন যা বলার সাহস করিনি, আজ তা না বললেই নয়। তুমি নিশ্চয়ই ব্যস্ত। মিটিং, প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, তোমার সময় কোথায়? আর এই ব্যস্ততার মাঝেই আমিও কোথাও হারিয়ে গেছি। একসময় তুমি আমায় কতটা ভালোবাসতে, কত যত্ন নিতে, মনে আছে। বিয়ের পর প্রথম কয়েক বছর তোমার পাশে নিজেকে রাজরানীর মতো মনে হতো। কিন্তু এখন আমি শুধু তোমার ওয়াইফ। অফিস পার্টিতে পরিচিত করিয়ে দেওয়ার সময় তুমি বলে দাও, ইটস মাই ওয়াইফ, মীনাক্ষী। ব্যাস, এই পর্যন্তই। আমার ইচ্ছে হয় জানতে, আমার পরিচয় শুধু তোমার স্ত্রী হওয়া। আমি কি আর কিছু নই? তুমি কি জানো, আমি এখনো প্রতিদিন সকালে তোমার জন্য কফি বানাই, যেটা তুমি কখনোই শেষ করো না। তুমি কি বুঝতে পারো, আমি তোমার একটা কেমন আছো মেসেজের জন্য অপেক্ষা করি, যেটা তুমি কখনোই পাঠাও না। হয়তো আমার এসব আশা করা ঠিক নয়, তাই না? আমরা এখন আধুনিক যুগে বাস করি, যেখানে স্পেস নামের একটা শব্দ সম্পর্কের মাঝখানে চলে এসেছে। কিন্তু অভিজিৎ, আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি? তোমার বাড়ির সবাই আমায় চায় একজন পারফেক্ট বউ হিসেবে, যেন আমার নিজের কোনো স্বপ্ন থাকতে নেই। অথচ আমি তো শুধু তোমার স্ত্রী নই, আমি একজন মানুষও। আমারও একটা পরিচয় আছে, কিছু ইচ্ছে আছে। আমি একটা জব করতে চেয়েছিলাম, মনে আছে? তুমি বলেছিলে, অফিসের কাজের টেনশন নিয়ে বাড়িতে ফিরলে সম্পর্কের ওপর প্রভাব পড়বে। তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজ যখন তোমার সহকর্মী নারী বন্ধুরা বড় বড় প্রমোশন পায়, তখন তুমি তাদের সম্মান করো, প্রশংসা করো। আমি শুধু মনে মনে ভাবি, আমিও তো পারতাম। তুমি কোনোদিন বুঝতে চেয়েছো কি, আমি কেমন আছি? আমার জীবনটা কেমন চলছে? এই শহর আমাকে খুব একা করে দিয়েছে, অভিজিৎ। অফিসের ব্যস্ততা, পার্টির চকচকে আলোর আড়ালে তুমি বুঝতেও পারোনি কখন আমি তোমার কাছ থেকে দূরে সরে গেছি। তবু তোমার কাছে আমি কোনো অভিযোগ করিনি। আমি শুধু অপেক্ষা করেছি, যদি তুমি একদিন বোঝো। কিন্তু আজ আর অপেক্ষা করতে পারছি না। আমি চলে যাচ্ছি, অভিজিৎ। কোথায় যাচ্ছি জানি না। শুধু জানি, যেখানে আমি শুধু তোমার স্ত্রী হয়ে বাঁচব না, বরং নিজেকে খুঁজে পাব। হয়তো আমার এই সিদ্ধান্ত তোমাকে অবাক করবে, হয়তো তুমি কষ্ট পাবে। কিন্তু অভিজিৎ, কষ্ট যে আমিও পেয়েছি, সেটা কি কখনো ভেবেছ? আমি আমার শিক্ষাকে মর্যাদা দিয়ে আমি নিজের পরিচয় বাঁচতে চাই। আমাকে খোঁজার চেষ্টা করো না। বিদায়, মীনাক্ষী। এই ঘটনার অনেক দিন কেটে গেছে। অভিজিৎ তার একাকিত্ব জীবনটাকে টেনে নিয়ে কোনো রকমে চলেছে আর মীনাক্ষীর কথা মনে করে চুপ করে যায়। শান্ত হয়ে থাকে। আগের মতো সে আর পার্টি করে না। অফিস কোন দিন যায় তো কোনো দিন যায় না। একদিন সে চাকরি থেকে ইস্তফা দিল। যে চাকরির জন্য সে নিজের মীনাক্ষীর যত্ন করতে পারল না, সে চাকরিতে কি হবে? কিন্তু একদিন একাকিত্ব কাটানোর জন্য কাগজে একটা বিজ্ঞাপন দেখে একটা দরখাস্ত দিয়ে দিল, যেখানে লেখা ছিল অনাথ শিশুদের লেখাপড়া শেখানোর জন্য একজন শিক্ষিত লোকের দরকার। বেতন কম, তবে থাকা খাওয়া ফ্রি। ইন্টারভিউয়ের দিন অভিজিৎ সেখানে যেতেই দেখল ডিরেক্টর আর কেউ নয়, তার স্ত্রী মীনাক্ষী। সে বেশ অবাক হলো। চোখে চশমা আটা গম্ভীর লাগছিল মীনাক্ষীকে। তুমি? অভিজিৎ প্রশ্ন করল। মীনাক্ষী বলল, কি ভেবেছিলে আমার চেয়ে বেশি কোনো সুন্দরী মেয়েকে পাবে? তোমার চেয়ে বেশি কোনো সুন্দরী মেয়েকে দেখতে চাইলে আর চাকরি ছেড়ে দিয়ে মন ভালো করার জন্য শিশুদের কাছে ছুটে আসবো কেন?
চাকরি ছেড়ে দিয়েছ? তুমি চলে আসার কিছুদিন পরেই। কেন? তুমি ছাড়া কিছুই ভালো লাগছিল না। আজও তুমি আমাকে ভালোবাসো। চাকরি করার সময় তুমি যখন কাছে ছিলে তখন সেটা বুঝিনি। তুমি যখন চলে গেলে তখন বুঝলাম। মীনাক্ষী অভিজিতের চোখের দিকে চাইল। দেখল, অভিজিতের চোখ জলে ছলছল করছে। অভিজিৎ বলল, বাইরে অনেক ক্যান্ডিডেট দেখলাম, তুমি যদি আমাকে সুযোগ দাও তোমার আন্ডারে কাজ করতে তাহলে আর কখনোই তোমাকে আর অবহেলা করব না। মীনাক্ষী বলল, আন্ডারে নয়, বলো একসাথে কাজ করব। মনে আছে, একদিন তুমি বলেছিলে, যা কিছু আমার তা সব তোমার। আছে। তবে এই অনাথ শিশুদের আশ্রমও তোমার। তুমি আমাকে যে টাকা আর গহনা দিয়েছিলে সেসব দিয়েই তো এই জায়গাটা কিনেছি আর তোমার নামেই কিনেছি। আমি তো শুধু কেয়ারটেকার। অভিজিতের চোখ ছল ছল করছিলি এখন জল গড়িয়ে পড়ল। মীনাক্ষী ওকে জড়িয়ে ধরে বলল, এই বিজ্ঞাপনটা আমি তোমার জন্যই দিয়েছিলাম। আমি তোমার সব খবর রাখতাম। তুমি খবরের কাগজ পড়তে না। আমি আমাদের কাজের মাসি রমাদিকে দিয়ে কাগজটা তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। অভিজিৎ বলল, আর যদি আমি অ্যাপ্লাই না করতাম, তাহলে কোনো লোক এখানে নেওয়াই হতো না। তোমাকে ছাড়া আমিও তো সম্পূর্ণ ছিলাম না। বলে মীনাক্ষী তার স্বামীকে জড়িয়ে ধরল। আনন্দে চার চোখের জল এক হয়ে গেল।